আসসালামু আলাইকুম। আমি ফাতিমা মুস্তাফা, জুনিয়র ইনস্ট্রাক্টর, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। আমি আজকে চ্যাপ্টার 8-এর উপর একটি ভিডিও টিউটোরিয়াল রেডি করছি। আজকে আমাদের অনুশীলনীর নাম হচ্ছে বৈদ্যুতিক বিধিবিধান কোড। এখানে আমরা এই পর্যন্ত আগের ক্লাসে দেখেছি, এখন আমরা বাকি লেকচারটা দেখব। সংক্ষিপ্ত প্রশ্ন 2। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন 2-এ কী বলা হয়েছে? বিদ্যুৎ বিধি অনুযায়ী ভোল্টেজ ভিত্তিক অনুমোদিত লোডের শ্রেণীবিন্যাস উল্লেখ করো। নিম্নে ভোল্টেজ ভিত্তিক অনুমোদিত লোডের শ্রেণীবিন্যাস দেখানো হলো। নিম্নচাপ ভোল্টেজ লোড ভোল্টেজ বা এলটি, লো সাইড যেটাকে আমরা বলি, এটা হচ্ছে 400 থেকে 230 ভোল্ট। 400 ভোল্ট হচ্ছে 3 ফেজের জন্য, আর 230 ভোল্ট হচ্ছে সিঙ্গেল ফেজের জন্য। এখানে 7.5 কিলোওয়াট হতে 50 কিলোওয়াট পর্যন্ত অনুমোদিত লোডের ক্ষেত্রে ভোল্টেজ হবে 3 ফেজ 400 ভোল্ট 50 হার্জ। খ হচ্ছে মধ্যম ভোল্টেজ। মধ্যম ভোল্টেজের রেঞ্জ হচ্ছে 11 কেভি, অর্থাৎ 11 কিলোভোল্ট। এখানে পাওয়ারের রেঞ্জ হবে 50 কিলোওয়াট হতে 5 মেগাওয়াট পর্যন্ত। 50 কিলোওয়াট বলতে আমরা সবাই জানি যে 50,000 কিলোওয়াট, এবং 5 মেগাওয়াট বলতে আমরা বুঝি 5 × 10⁶ মেগাওয়াট পর্যন্ত অনুমোদিত লোডের ক্ষেত্রে সরবরাহ ভোল্টেজ হবে 3 ফেজ 11 কেভি বাই 650 ভোল্ট 50 হার্জ। এখানে বলে রাখি যে হার্জটা সবসময় ফিক্স থাকবে, কারণ বাংলাদেশে সবখানে বিদ্যুৎ 50 হার্জে সরবরাহ করা হয়। হার্জটা হচ্ছে ফ্রিকোয়েন্সির একক। এখানে শুধু যেটা তারতম্য হবে সেটা হচ্ছে ভোল্টেজ এবং পাওয়ারের। ভোল্টেজ যত বৃদ্ধি পাবে আমাদের অনুমোদিত পাওয়ারও তত বেশি হবে। তাহলে এখানে 3 ফেজের ক্ষেত্রে পাওয়ারটা কত? 11 কিলোভোল্ট থেকে সেটা স্টেপ ডাউন করে কত করা হবে? 650 ভোল্ট। উচ্চ ভোল্টেজ, হাই ভোল্টেজ হচ্ছে 33 কেভি। 5 মেগাওয়াট হতে 15 মেগাওয়াট পর্যন্ত অনুমোদিত লোডের ক্ষেত্রে সরবরাহ ভোল্টেজ হবে 3 ফেজ 33 কিলোভোল্ট 50 হার্জ। 5 মেগাওয়াট হতে 15 মেগাওয়াট পর্যন্ত অনুমোদিত লোডের ক্ষেত্রে ভোল্টেজ হবে কত? 33 কেভি। এখানেও ফ্রিকোয়েন্সিটা ফিক্সড, সেটা হচ্ছে 50 হার্জ। অতি উচ্চ ভোল্টেজ অর্থাৎ 132 কেভি। সাধারণত চুক্তিবদ্ধ লোডে 15 মেগাওয়াট এর ঊর্ধ্বে হলে 132 কেভি বা 132 কেভিকে আমরা ভাঙালে কত পাবো? 1,32,000 ভোল্ট বিদ্যুৎ সরবরাহ করা হয়। কত? 15 মেগাওয়াটের উপরে যখন আমাকে পাওয়ার সাপ্লাই করতে হবে, তখন আমাদের কি করতে হবে? ভোল্টেজটা 33 কেভিতে আর রাখলে হবে না, তখন সেটাকে আমাদের বৃদ্ধি করে 132 কেভিতে নিয়ে যেতে হবে। এই ভোল্টেজকে অতি উচ্চ ভোল্টেজ বলে। 3. বৈদ্যুতিক কোড কি? বৈদ্যুতিক কোড ব্যবহারের সুবিধা কি? বৈদ্যুতিক যন্ত্রপাতি, সরঞ্জামাতি এবং বৈদ্যুতিক সামগ্রীকে বিধি মোতাবেক নিরাপদ, সুশৃঙ্খল ও সুন্দরভাবে বিন্যাস সহকারে প্রদর্শন করার জন্য যে সংকেত ব্যবহার করা হয় তাকে ইলেকট্রিক্যাল কোড বলে। বৈদ্যুতিক কোড ব্যবহার করলে নিম্নলিখিত সুবিধা পাওয়া যায়। কি কি সুবিধা পাওয়া যায় বৈদ্যুতিক কোডের? বিদ্যুতায়নের সময় সঠিক কৌশল অবলম্বন করলে সুন্দর ও সাবলীল কাজ করা যায়। 2. তাপ, আলো, পাওয়ার, রেডিও সিগন্যালিং ইত্যাদি ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহারজনিত কারণে সৃষ্ট অগ্নিকাণ্ড ও দুর্ঘটনা এড়ানোর জন্য এবং সম্পদ, ঘরবাড়ি বা অট্টালিকার নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করার জন্য বৈদ্যুতিক কোড ব্যবহার করা একান্ত প্রয়োজন। আমরা যদি কোনো হিসাব নিকাশ না করি বা কোনো নীতিমালা না মেনে একটা বেশি কারেন্ট প্রবাহের জন্য চিকন একটা তার বা একটা যে লোডটা যে লোডে চলে তার থেকে বেশি তাকে আমি সাপ্লাই দিয়ে দিই, তাহলে সেখানে কি তাপ প্রডিউস হবে। সুতরাং তার এফিসিয়েন্সি কমে যাবে এবং তার সাথে সাথে কি হবে? এটা পুড়ে যেয়ে সিস্টেমটাকে নষ্ট করে দিতে পারে। সুতরাং আমরা যখন একটা তারের ভিতর থেকে কারেন্ট প্রবাহ হবে, সেই তারের টেম্পারেচার কতটুকু হাইয়েস্ট বৃদ্ধি পেতে পারে তার জন্য কোড আছে এবং নীতিমালা আছে। সেই নীতিমালা অনুসারে আমাদের অনুসরণ করে পর্যাপ্ত লোডের জন্য পর্যাপ্ত পরিমাণের
সাইজের তার ব্যবহার করতে হবে, ইনস্ট্রুমেন্টের টেম্পারেচার মেনটেন করতে হবে সেভাবে। 3. বৈদ্যুতিক কোড পরিবর্তনযোগ্য বিধায় কাঙ্ক্ষিত কোড ব্যবহার করে সহজে বৈদ্যুতিক নিরাপত্তা বিধান করা যায়। যেহেতু বৈদ্যুতিক কোডটা হচ্ছে 1 বছর পর পর বা প্রায় চেঞ্জ হয়ে থাকে, সুতরাং চেঞ্জ বলতে এটাতে কিছুটা সংস্করণ আনে আরও উন্নত করার জন্য। তো সেই ক্ষেত্রে এটা কি হয়, সহজে বৈদ্যুতিক নিরাপত্তা বিধান করা যায়। জাতীয় কোড স্থানীয় কোডকে অনুমোদন করে। আমার দেশে যে কোডটা আছে সেই কোড অনুসারে সেটা হচ্ছে জাতীয় কোড, এবং আমি যদি একটা নির্দিষ্ট এলাকায় সে কাজটা করতে চাই তাহলে কি ওই স্থানীয় কোডটার জন্য সেই কাজটার জন্য আমি কি করব, জাতীয় কোডের নীতিমালা অনুসারে আমি একটা অ্যাপ্লিকেশন করব। সেখান থেকে ওরা ম্যাচ করবে যে এই জাতীয় কোডের আন্ডারে আমার সমস্ত কাজের পলিসিটা আছে কিনা, থাকলে পরে তখন তারা আমার কাজটাকে অনুমোদন দিবে। ফলে স্থানীয় কোড ব্যবহার করা শ্রেয়। কোড সেকশন 90 থেকে 07 অনুসৃত হওয়া উচিত। প্রতি 3 বছর অন্তর অন্তর এটি সংস্কার করা হয় বিধায় নতুন নতুন বিধান সংযোজনের ফলে বিদ্যুৎ ব্যবহার সহজ ও নিরাপদ হয়। বিদ্যুতায়নের কলা কৌশল সায়েন্স অ্যান্ড আর্টস রূপান্তর করে সঠিক উপায়ে ও সুষ্ঠুভাবে এবং স্বল্পতম সময় বিদ্যুতায়নের কাজ সম্পূর্ণ করা যায়। 7. বৈদ্যুতিক স্থাপনা নিরাপত্তা বিধান সুনিশ্চিতকরণে বৈদ্যুতিক কোড ব্যবহারের বিকল্প নেই। যেহেতু কাজটাকে সুন্দরভাবে করার জন্য ইলেকট্রিক্যাল কোনো একটা প্রকল্পকে ঠিকভাবে সম্পূর্ণ করতে হলে আমাদের কি করতে হবে, এই বৈদ্যুতিক কোডগুলো আগে থেকেই করা আছে আমাদের সুবিধার্থেই, যাতে এই কোডগুলো আমরা ফলো করে কাজটাকে খুব সুন্দরভাবে এবং পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে তুলে আনতে পারি। আর যদি এরকম কোনো কোড নিশ্চিত করে না দেওয়া থাকতো, সেক্ষেত্রে আমাদের নিজেদের প্রতিটা কাজের ক্ষেত্রে গবেষণা করে বের করতে হতো, অ্যানালাইসিস করতে হতো, তারপরে কাজটাকে বাস্তবায়ন করতে হতো। সেক্ষেত্রে এটা অনেক সময় সাপেক্ষ হতো এবং এতে খরচও বেশি হতো এবং এতে নিরাপত্তার যে বিষয়টা সেটাও কমে যেত। তার জন্য এই বৈদ্যুতিক কোডটা আমাদের কাজের যেমন সময় কমায়, তার সাথে নিরাপত্তাও বিধান করে। এখন 4 নম্বর প্রশ্নটা দেখব, অনুমোদিত লোড বলতে কি বোঝায়। এটা তোমাদেরকে গত লেকচারে বলা হয়েছে, তারপর আমি বলছি। গ্রাহক বিদ্যুৎ সরবরাহে সংযোগ নেওয়ার সময় কত লোড ব্যবহার করবে তা সরবরাহকারী প্রতিষ্ঠানের নিকট হতে অনুমোদন নিতে হয়। সরবরাহকারী কর্তৃক অনুমোদিত লোডকে অনুমোদিত লোড বলে। গ্রাহক সরবরাহ কর্তৃক অনুমোদিত লোড অপেক্ষা অধিক লোড ব্যবহার করতে পারবে না। অর্থাৎ তুমি যদি একটা 5 তলা বিল্ডিং বানাও, তাহলে সেই বিল্ডিংয়ে তোমার কি কি ইকুইপমেন্ট থাকবে, প্রতিটা ফ্লোরে জন্য তুমি সর্বোচ্চ কি পরিমাণ কারেন্ট নিতে পারবা, এটা তোমাকে, যদি তুমি ঢাকায় এটা বানাও তাহলে তোমাকে সেই পারমিশনটা নিতে হবে ডেস্কো থেকে বা ডিপিডিসি থেকে। এই পারমিশনটা নেওয়ার পরে এর থেকে বেশি লোড তুমি নিতে পারবে না। যদি এর থেকে বেশি লোড তুমি নিয়ে নাও, সেক্ষেত্রে তোমাকে অতিরিক্ত চার্জ করা হবে এবং ফাইন করা হবে। 5 নম্বর, বিদ্যুৎ ব্যবহারের ঝুঁকির বিরুদ্ধে কি কি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিদ্যুৎ ব্যবহারের ঝুঁকির বিরুদ্ধে নিরাপত্তামূলক ব্যবস্থাগুলো নিম্নে উল্লেখ করা হলো। যেহেতু আমরা সবাই জানি যে বিদ্যুৎ একটি শক্তিশালী শক্তি এবং এটিতে আমাদের ক্ষতি হতে পারে, এটি নিয়ে কাজ করতে গেলে ক্ষতির সম্ভাবনা থেকে থাকে। আমরা শর্ট করে মরে যেতে পারি, পুড়ে যেতে পারি, বা ইকুইপমেন্ট পুড়ে যেতে পারে, ঘর বাড়িতে আগুন লেগে যেতে পারে। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই এই বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়ে কাজ করতে গেলে খুব সাবধানে করতে হবে। সুতরাং এই ঝুঁকির জন্য নিরাপত্তা বিধান ব্যবস্থাগুলো কী কী সেটা আমরা দেখে নিই। 1. গৃহস্থলী ও শিল্প কারখানায় ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রপাতি বা ইকুইপমেন্টের ইনসুলেশন রেজিস্ট্যান্স মান সন্তোষজনক অবস্থায় রাখতে হবে। অর্থাৎ ইনসুলেশন রেজিস্ট্যান্সের যে মানটা, পর্যাপ্ত পরিমাণে ইনসুলেশন থাকতে হবে, অর্থাৎ যেন বিদ্যুৎ কারেন্ট খুব সহজেই লিক করে যেতে না পারে। আর্থ রেজিস্ট্যান্স এবং আর্থিংয়ের রেজিস্ট্যান্স সন্তোষজনক পর্যায়ে রাখতে হবে। 3. ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলোর বডি আর্থিংয়ের সাথে যুক্ত করতে হবে। 4. বৈদ্যুতিক লাইনে ব্যবহৃত তার এবং ইনসুলেশন রেজিস্ট্যান্সের মান সন্তোষজনক পর্যায়ে রাখতে হবে।
5 কোনো যন্ত্রপাতি বন্ধ করতে হলে সুইচ বন্ধ করে সাপ্লাই কোডকে সকেট থেকে বের করে দিতে হবে। 6 সব ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতির ধাতব বডি 3 পিন সকেটের মাধ্যমে আর্থিংয়ের সঙ্গে সংযুক্ত করতে হবে। কাট আউটে সঠিক মানের ফিউজ তারের ব্যবহার নিশ্চিত করতে হবে। যদি আমার একটা লোড হয় 10 এম্পিয়ার, তাহলে আমার লাইনের দিয়ে 10 এম্পিয়ার কারেন্ট আসতে দিতে হবে। কিন্তু যদি কোনো ফল্ট হয়ে থাকে লাইনে বা আমার ইকুইপমেন্টে এবং সেই কারণে যদি সোর্স থেকে 20 অ্যাম্পিয়ার বা 100 অ্যাম্পিয়ার কারেন্ট ওই ইকুইপমেন্টে চলে আসে, তাহলে কি হবে, আমার ইকুইপমেন্টটা পুড়ে যাবে, কয়েলটা পুড়ে যাবে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, একটা কাট আউট ফিউজ ইউজ করতে হবে, যেটা কিনা 10 এম্পিয়ারের বেশি কারেন্ট আসলে বাধা প্রদান করবে। তাহলে এই কাট আউট ফিউজটা যদি আমি 10 এম্পিয়ারের রেটিংয়ের মানে না নিয়ে আমি যদি বেশি মানে রেখে দিই, সেক্ষেত্রে কি হবে, বেশি কারেন্ট যখন আসবে ফিউজটা কাট হবে না, আমার লোডে যে ইকুইপমেন্টটা আছে সেটা পুড়ে যাবে। 8 ভিজা হাত, ভিজা শরীর বা ভিজা স্থানে দাঁড়িয়ে কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং তারে হাত দেওয়া যাবে না। 9 বৈদ্যুতিক সরবরাহ বন্ধ না করে লাইনে কোনো কাজ করা যাবে না। 10 লাইনে মেরামতি কাজ করতে হলে মেইন সুইচ বন্ধ করে এর কাট আউট খুলে রাখতে হবে। কাট আউটটা খুলে রাখলে বোঝা যায় যে পুরোপুরি আমার তারটা ওপেন আছে এবং তারের ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহ হচ্ছে না সোর্স থেকে। 11 বৈদ্যুতিক লাইনের স্টে অ্যান্ড গাই তারের সাথে রশি বা তার বেঁধে কাপড় শুকানো নিষিদ্ধ। অবশ্যই এটা খুবই ডেঞ্জারাস একটা কাজ হয়ে যাবে যদি করা হয়, কারণ ওই তারটার ভিতর থেকে কারেন্ট প্রবাহ হচ্ছে, আর কাপড়টা হয় ভিজা কাপড়, সেটা যদি শুকাতে দেওয়া হয় তাহলে ভিজা কাপড় মানে পানি থাকে এবং এর ভিতর থেকে কি হবে, বিদ্যুৎ প্রবাহ হবে। সুতরাং এটা করা যাবে না। এবার আমরা 6 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটি দেখব। 10টি বৈদ্যুতিক কোডের তালিকা দাও। বৈদ্যুতিক সাজ সরঞ্জাম নানাবিধ কোড রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য 10টি কোডের তালিকা নিম্নলিখিত টেবিলে দেখানো হলো। 1 নম্বর হচ্ছে সার্ভিস ড্রপ ওয়্যার। সার্ভিস ড্রপ ওয়্যারের জন্য কোড সেকশন কত, 230 থেকে 26। 2 নিউট্রাল তারের আকার। নিউট্রাল তারের আকারের কোড কত, 220 থেকে 40 এবং 230 থেকে 41। এটার এক্সপি হচ্ছে 5। সার্ভিস এন্ট্রান্স তারের ওভার কারেন্ট প্রোটেকশন, এটা হচ্ছে 230 থেকে 44 বি। সার্ভিস এন্ট্রান্স তারের ওভার কারেন্ট প্রোটেকশন বলতে বোঝায় যে তারটা দিয়ে কারেন্টটা ঢুকবে বা সার্কিটের ভিতরে যে তারটা দিয়ে কারেন্টটা ঢুকতেছে সেই তারের ভিতরে ওভার কারেন্ট যদি আসে তাহলে আমরা কি কি প্রোটেকশন নিয়ে সার্কিটটাকে প্রোটেক্ট করব। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোন কোড সেকশনটা ফলো করতে হবে, 230 থেকে 44 44 বি। আবার নিউট্রাল তারের আকার বলতে কি বোঝায়, নিউট্রাল তারের আকার বলতে বোঝায় যখন আমাদের একটা সার্কিটে নিউট্রাল তার সংযোগ করা হয় সেই তারের ভিতর থেকে সর্বোচ্চ কি পরিমাণ কারেন্ট প্রবাহ হতে পারবে বা আমাদের লোডের সাথে কি পরিমাণ কারেন্টটা নিউট্রাল দিয়ে পাস করে সোর্সে যাবে, সেই অনুসারে সেই নিউট্রাল তারের আকারটা কত বড় বা ছোট হবে সেটা ডিপেন্ড করে। 4 সার্ভিস ব্যবধান। সার্ভিস ব্যবধানের ভিতরে কোড সেকশন কত, 230 থেকে 26, 230 থেকে 24। 5 সোল্ডারবিহীন সংযোজন, এটা হচ্ছে 230 থেকে 72। 6 বাস্তবিক ভোল্টেজ ঘাটতি, এটা হচ্ছে 210 6 পি। সার্কিট সংখ্যা নির্ধারণী এলাকা,